শিরোনামে আপনারা শুনছিলেন, শয়তানের খোঁজে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। প্রথম দিন গাজীপুর সহ ৮২ জনে সহ বিভিন্ন জেলায় আটক হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিন সড়ক মহাসড়কে পরিবহন তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় জনসাধারণকে। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন গাজীপুর জেলার ১৩টি থানায় গ্রেফতার হওয়া বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদের অধিকাংশই আসামি হচ্ছেন গেল ২ দিনের ঘটনায় হওয়া ২টি মামলার। একটি শুক্রবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার, অন্যটি শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল থেকে শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ার ঘটনায়। এদিন জেলার কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি করেন, রাষ্ট্রঘোষিত সাঁড়াশি অভিযান ঘোষণার পরও এখনও গ্রেফতার হয়নি অনেকে। এমন অবস্থায় জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, রোববার বিকেল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৮২ জন। সরাসরি যারা জড়িত তাদের মধ্যে ১১ জনের মতো গ্রেপ্তার করতে পেরেছি। আমরা এ পর্যন্ত ৮২ জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অসন্ত করবে, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা জনগণকে ঘুমাতে দিবে না বলে ডিক্লেয়ার দিবে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। গাজীপুরের সদর উপজেলার ধীরাশ্রম এলাকার চিত্র এটি। পুরোপুরি শুনশান নীরবতায় ঢাকা। যে মসজিদ থেকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হয়, সে মসজিদ তালাবদ্ধ। পাশের এলাকা থেকে দেখতে আসছেন উৎসুক ২-১ জন। এই এলাকায় কোনো পুরুষ মানুষ নাই, কেন? পর বলল যে ওই গ্যাঞ্জামের পরে সবাই পলাতক, কারো খুঁজে পাওয়া যায় না। দেশ থেকে সবাই পালাই গেছে, এভাবে কোনো নজির আছে? প্রধানমন্ত্রী সহ সাংবাদিক, মন্ত্রী, এমপি যারা আছে সব পালাই দেশ থেকে গেছে। অপারেশন ডেভিল হান্ট ঘিরে শুধু এই এলাকা নয়, পুরো গাজীপুরেই আনাগোনা অনেকটা কম মানুষের। শুক্রবার রাতের যে ঘটনাকে কেন্দ্র করে গেল একদিন ধরে সারা দেশ জুড়ে ডেভিল হান্ট নামক আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান চলছে, তার উদ্ভব হয়েছিল গাজীপুরের এই বাড়িটি থেকে, যে কারণে এখন পুরো এলাকা সহ গাজীপুরে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বলা চলে এই আশপাশের এলাকায় এখন পুরুষ শূন্য। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যাদের জন্য ১৯ জনের বেশি ছাত্র আহত হয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না কোনো মতেই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ধীরাশ্রম, গাজীপুর। যতদিন ডেভিল নির্মূল না হবে ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হুঁশিয়ারি দেন, দেশ অস্থিতিশীল করতে চাইলে প্রতিহত করা হবে। আর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলার কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শনিবার রাত থেকে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন চলবে অভিযান। দেশকে অস্থিতিশীল করতে চাইলে প্রতিহতের হুঁশিয়ারিও দেন তিনি। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। আর সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে আগের পথে না হেঁটে মানবাধিকার ও পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। চাঁদাবাজি ঠেকাতে আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। সামগ্রিক বিষয়ে আলাদাভাবে আরও কিছু এফোর্টস নেওয়া হচ্ছে
স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাই দায়ী। তার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধিতায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মার্কিন কংগ্রেসের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের সাথে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নেন তার কন্যা জাইমা রহমান। সপ্তাহখানেক পর দেশে ফিরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, দেশের বিশৃঙ্খলার জন্য দায়ী শেখ হাসিনা। তার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। দুর্ভাগ্যের বিষয়, আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এ সময় সন্ত্রাস দমনে সরকারের অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্তকেও স্বাগত জানান মির্জা ফখরুল। ডেভিল তো একমাত্র আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আহ্বান জানান সংস্কারের নামে গড়িমসি না করে দ্রুত নির্বাচন আয়োজনের। এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বোঝে কিনা তাও বুঝতেছি না। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। এই সরকারের যদি ভালো কিছু করার সংস্কার চিন্তা থাকে, এত কমিশন গঠন করার দরকার নেই। এই 31 দফায় পণ্ডিত ব্যক্তিদের সামনে 7 দিনের সময় দিলে তাদের যদি এখানে সংযোজন, বিযোজন, ভাষাগত, তথ্যগত বা শব্দগত পরিবর্তন থাকে, করতে পারে। এদিকে চলমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করতে সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধি দল। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে হলে তাতে বাধা দেবে বিএনপি। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে না পারলে আগের মতোই ঘটনা ঘটবে। প্রথমবারের মতো নতুন এই নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বিএনপি 3 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে শুরু হয় আনুষ্ঠানিক বৈঠক। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতেই ইসির সঙ্গে এই বৈঠক। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা এই করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব। নির্বাচনী রোডম্যাপ সহ কি কি ছিল আলোচনায়? প্রশ্নের জবাবে তিনি জানান, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু না, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। এর আগে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সবার সহযোগিতা চান সিইসি। তালিয়া বাজাতে বাজাতে আমরা দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।
বর্তমান পরিস্থিতিতে ভোট হলে তা হবে নির্বাচনের গণহত্যা এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মৌলিক কিছু সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। তার মতে রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। কোনো বিশৃঙ্খলাকে জামায়াত সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ধানমন্ডি ৩২-এর ঘটনায় ভারতের বিবৃতিকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এই কথা জানিয়েছেন। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না। ঢাকাও একই আচরণ প্রত্যাশা করে। ঢাকা দিল্লির পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। জানিয়েছেন, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে তিস্তা ন্যায্য হিস্যা আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও রিজওয়ানা হাসান। রংপুরের তিস্তা পাড়ে গণশুনানি আয়োজিত হয়। সেখানে তারা বলেন, আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি। উত্তরবঙ্গের লাইফলাইন তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে দীর্ঘদিন বাংলাদেশকে বঞ্চিত করে আসছে ভারত। কূটনৈতিক, রাজনৈতিক, সামাজিক চাপেও কোনো কাজ হয় না। রংপুরের কাউনিয়ায় তিস্তা পাড়ে নদীটি নিয়ে গণশুনানিতেও ঘুরে ফিরে এলো ন্যায্য হিস্যার যৌক্তিকতার কথা। এই গণশুনানিতে অংশ নেন নদী অববাহিকার হাজারো মানুষ। তারা তুলে ধরেন নিজেদের দুর্দশার কথা। যে সময় আমাদের পানির প্রয়োজন হয় সে সময় আমরা পানি পাই না, আর যে সময় আমাদের পানির প্রয়োজন না, এমনি বর্ষায় থই থই পানি, এই সময় ইন্ডিয়া পানি ছাড়ি দিয়া আমাদের ঘর বাড়ি ভাসায় নিয়ে যায়। আর এই তিস্তা নদী সর্বনাশা, তিস্তা নদী আমাদেরকে সর্বহারা করেছে। আমরা তিস্তা নদী খনন চাই। সঙ্গে চায়নার সঙ্গে যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনার মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষের স্বপ্নের ভাগ্যের দুয়ার খুলে যাবে। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বক্তব্যে বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করেন। বলেন, আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে। এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। একদিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয়। গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি। গণশুনানিতে অংশ নেন স্থানীয় প্রশাসক ও তিস্তা বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সন্ধ্যা ৭টার খবর দেখছেন আপনারা। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। একটু পরে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। ৪ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা।
বিকেলে লং মার্চ নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে শাহবাগে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এদিকে বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাবের সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকেলের পর পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে রওনা দেয় ম্যাথস শিক্ষার্থীরা। পরে হাইকোর্টের সামনে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় তাদের, করা হয় লাঠিচার্জ। এর আগে 4 দফা দাবিতে পূর্ব ঘোষিত লং মার্চ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে শাহবাগে জড়ো হয়। পরে জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরে জাদুঘরের সামনের সড়কে বসেই বিক্ষোভ করে তারা। আমাদের কোনো নিয়োগ নেই, আমাদের কোনো নিয়োগ নেই। তারপর আমাদের কোর্স কারিকুলাম হচ্ছে অসাধু কোর্স কারিকুলাম। আমাদের আপনার আগের যে কোর্স কারিকুলাম আমাদের 3 বছর হচ্ছে একাডেমিক, 1 বছর হচ্ছে ইন্টার্নি, কিন্তু আমাদের নতুন কোর্স কারিকুলাম আমাদের কোনো ইন্টার্নি নেই। তারপর আমরা আন্দোলন করে 6 মাস ইন্টার্নি নিয়ে আসছি। আর আমাদের কোনো বোর্ড নেই। আমরা যদি পড়ালেখা না করে কোনো চাকরি টাকরি না করতে পারি, পড়ালেখাতে কোনো মূল্য নেই। আমাদের নিয়োগ বহু বছর ধরে, 12 বছরে, 1 যুগেরও বেশি ধরে বন্ধ। এরপর স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী শাহবাগ এসে জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আলোচনা চলছে। অনেক কিছু কিন্তু সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া যায় না, যেহেতু 15 বছর 16 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। এটা একদিনেই চাইলে এটা সাথে সাথে চালু করা যাবে না। তো ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। এদিকে রাজধানীর সায়েন্স ল্যাবে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বিকেল 4টার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের নামফলক খুলে নেন। এই ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়। 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। দাগন ভূঁইয়ায় ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায় জাবেদ গ্রুপের সমর্থকরা একটি মিছিল নিয়ে বাজারের দিকে যায়। এ সময় জেলা ছাত্রদলের সহসভাপতি ফটিকের সমর্থকরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। এবার আইডিএলসির সৌজন্যে সম্ভাবনার গল্প। গ্রামের নাম মশলা গ্রাম, যে গ্রামে রাস্তার দুপাশে দেখা মিলবে সারি সারি মশলার গাছ। কুষ্টিয়ার এই গ্রামের সবাই 13 জাতের মশলা উৎপাদনের সাথে জড়িত। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় মশলা উৎপাদন প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু হলেও ফলন ভালো হয়, আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। সড়কের দুপাশে রঙিন খাঁচায় মোড়ানো নানান রকম মশলা জাতীয় গাছ। এলাচ, দারুচিনি, জিরা, চুইঝাল, হলুদ, ক্যাপসিকাম সহ 13 জাতের মশলার আবাদ করছেন কৃষকরা। শুধু সড়কের পাশেই নয়, পতিত জমি, পুকুর পাড়, ফসলি জমিতেও মশলা চাষে ঝুঁকছেন তারা। কুষ্টিয়ার বড়িয়া গ্রামের চিত্র এটি। তবে বর্তমানে গ্রামটি মশলা গ্রাম নামেই পরিচিতি পেয়েছে। এখান থেকে মশলার চারা ও বীজ উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার প্রত্যাশা কৃষকদের। এখানে আপনারা আবাদ করি, আপনারা এই মশলা জাতীয় জিনিস আবাদ করি, ভুট্টা, পেঁয়াজ, রসুন, এগুলা আমরা আবাদ করি। হলুদ করেছি, তারপরে হচ্ছে এখন ক্যাপসিকাম লাগাবো। যে জিরা আনতে হয়, সেই জিরা আমরা ওইদিকে না তাকিয়ে আমরা নিজেরা যদি তৈরি করে নিই, ইনশাল্লাহ সেই জিরাটা আমাদের দেশ বাঁচবে এবং আমরা চাষিরা লাভবান হব।
মশলা উৎপাদন বাড়াতে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আগামীতে একটা সুন্দর গ্রাম হবে এবং সেখানে প্রচুর মশলা হবে, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ মশলা উৎপাদন করতে পারবো এবং বিদেশের থেকে আমদানি কম করতে পারবো, আর পাশাপাশি এটাকে একটা পর্যটন শিল্প হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। কৃষিবিদরা বলছেন আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করবে কুষ্টিয়ার এই মশলা গ্রাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সন্ধ্যা ৭টার খবরে নিচ্ছে আরেকটি বিরতি, সাথে থাকুন, একটু পরেই ফিরবো।